অবৈধ অর্থ উপার্জনে কেউ ধরা খায়, কেউ পার পায়, কেন জনমনে প্রশ্ন। বেনজির ইস্যুতে পিকে হালদার ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপের তাগিদ আইনজীবীদের। এখনো বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা। সিলেট সদর সহ পানিবন্দী নিম্নাঞ্চলের লাখো মানুষ তলিয়েছে ফায়ার স্টেশনও। সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি। কথা আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য। লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বাংলাদেশি সহ বিদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার শেষ দিন আজ। সর্বস্ব বেচে দিয়ে এজেন্সিকে টাকা দিয়েও প্রতারণার শিকার হয়েছেন কেউ কেউ। সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেন তারা। ভুক্তভোগীরা জানান, গুলশানের নিউ হ্যাভেন নামের একটি এজেন্সিতে ৫ থেকে ৬ লাখ টাকা দিয়েও এখন পর্যন্ত টিকিট বা কাজের অনুমতি পাননি মালয়েশিয়া যেতে ইচ্ছুক ২৭ জন কর্মী। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট অফিসে বারবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আবার অনেকের অভিযোগ, ৩৫,০০০ টাকার পরিবর্তে বিমানের টিকিটের দাম নেওয়া হচ্ছে ৮০,০০০ টাকা থেকে লাখ টাকার উপরে। এ অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে কারো কারো মালয়েশিয়া যাত্রা। আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নিচ্ছে। বিগত আজকে ১.৫ বছর মালয়েশিয়া যাব, ফ্লাইট করতে পারে না, টিকিট দিতে পারে না, মানে বিভিন্ন সমস্যা দেখায় আজকে ১.৫ বছর পর এই পর্যন্ত আসছি। এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো না। কারো কাছ থেকে ধান নিচ্ছে, কারো কাছ থেকে নাগান নিচ্ছে, সেইভাবেও তো কেউ সুদের উপর নিচ্ছে, এইভাবে তো টাকাটা দিচ্ছে সবাই। আগামীকালকে থেকে শ্রমবাজার বন্ধ। হ্যাঁ, বন্ধ। আপনাদের কি অবস্থা হবে? এখন ওই যে মনে করেন এখানে মরা লাগবে আর কি করবে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রশ্ন তো এই আর কি আরো আছে কি? সাধারণ সম্পাদক, গতকাল ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। সেখানে তাদের নেতারা বক্তব্য বলেছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশ বাংলাদেশ বিশ্বের সেবাদাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা জানি যে অভিযোগ রয়েছে যে জিয়াউর রহমান ৭৫ 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যা তার খুনের সাথে জড়িত আছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? খুনের সাথে কে জড়িত? জিয়াউর রহমান জড়িত আছে, এটা তো অভিযোগ আছে যে বঙ্গবন্ধু জাতির জনকের হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। না, জিয়াউর রহমানের হত্যার সাথে তো কোনো রাজনৈতিক দল জড়িত এমন কোনো কথা নেই। তার নিজের লোকেরাই তাকে হত্যা করে। না, জিয়াউর রহমান না, জিয়াউর রহমানকে হত্যার সাথে না। আমরা জানি, আমরা বলছে যে জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশ গতকাল কি ছিল? ৩০ মে জিয়ার মৃত্যুবার্ষিকী। আপনাকে আর এক ৩০ মের কথা জানেন? ১৯৭৭ সালে ৩০ মে হানা ভোটে জিয়াউর রহমান ১১৪% হাঁ ভোট পড়েছিল। সেদিন ছিল গতকাল। রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ওবায়দুল কাদেরের বক্তব্য দেখতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে। আবারও শ্রমিকদের মালয়েশিয়া যাত্রার খবর। বাংলাদেশি সহ বিদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার শেষ দিন আজ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মার্জিয়া মুমু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু,
আগামীকাল থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার এবং আজ শেষ মুহূর্তে যখন ভিসা এবং কাজের অনুমতিপত্র নিয়ে শ্রমিকরা বিমানবন্দরে দেশ ত্যাগের উদ্দেশ্যে এসেছেন তখন তারা জানলেন তাদের সাথে হয়েছে ভয়াবহ প্রতারণা। বিশেষ করে এই মুহূর্তে কয়েক হাজার কর্মী রয়েছেন যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে তারা মালয়েশিয়ার ভিসা নিয়েছেন এবং কথা ছিল অন্তত মাসে 1500 থেকে 3000 রিঙ্গিত বেতন করে তারা মালয়েশিয়ায় কাজ করবেন। তবে এয়ারপোর্টে এসে তারা জানালেন গণমাধ্যমকে এখন পর্যন্ত এজেন্সির লোকজন তাদের কাছে কোনো ধরনের বিমানের টিকিট কিংবা কাজের অনুমতিপত্র দেননি। এর ফলে বিশেষ করে একটি এজেন্সির প্রায় 27 জন কর্মী সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে গুলশানের যে নিউ হ্যাভেন এজেন্সিটি রয়েছে সেই এজেন্সিটি এই 27 জন কর্মীর প্রায় প্রত্যেকের কাছ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা করে নিয়েছেন। এমনকি গত 4 দিন ধরে তাদেরকে ঢাকায় এনে হোটেলে রাখা হয়েছিল, সেই হোটেল খরচও এই কর্মীরা বহন করেছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত বারবার এজেন্সির কাছে ফোন করেও এই কর্মীরা বলছেন তাদেরকে বলা হচ্ছে তাদের টিকিট এবং কাজের অনুমতিপত্র চলে আসবে, তবে এখন পর্যন্ত তারা টিকিট কিংবা কাজের অনুমতিপত্র কোনোটি হাতে পাননি। অভিবাসন বিশেষজ্ঞরা বারবার বলছেন যে মালয়েশিয়ার শ্রম বাজারকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু এজেন্সি তৎপর রয়েছেন এবং যাদের ফলে লাখো মানুষ প্রতারিত হচ্ছেন এবং তারা বলছিলেন যে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ার পেছনে এই ধরনের ভুয়া এজেন্সি এবং যে সিন্ডিকেট চক্র তাদেরকে তারা দায়ী করছেন। এবং আজকে কিন্তু যেখানে এই সকল কর্মীদের যারা নিজের সর্বস্ব পুঁজির টাকা দিয়ে তারা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা অর্থ খরচ করেছিলেন, তাদের কিন্তু একেবারে সর্বস্ব হারানোর বেদনা আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত আজকে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 9টি ফ্লাইটে 2500-এর বেশি কর্মীদের হচ্ছে বিদেশে যাওয়ার কথা রয়েছে। কিন্তু যদি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি বোঝাতে চাই, এখানে কিন্তু প্রায় 10,000-এর বেশি মানুষ কর্মী উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন তারা প্রত্যেকেই বাইরের নথিভুক্ত বিভিন্ন এজেন্সিতে তারা টাকা পয়সা দিয়েছিলেন এবং বিনিময়ে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের টিকিট কিংবা কোনো ধরনের কিছু পাননি। সবশেষ জানিয়ে রাখতে চাই যে মালয়েশিয়া শ্রম বাজার এবং এটিকে ঘিরে বাংলাদেশের যে সিন্ডিকেট চক্র রয়েছে সেটির বিষয় কিন্তু জাতিসংঘের মানবাধিকার জাতিসংঘের যে হাই কমিশনের কার্যালয় থেকে একটি বিবৃতি এসেছিল, সেখানে বলা হয়েছে যে মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিরা মানবতার অবস্থা এবং দুর্বিষহ অবস্থা তারা কাটাচ্ছেন এবং এর পেছনে রয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে বিভিন্ন এজেন্সি রয়েছেন সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। এখনও 3টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা নদীর পানি। সিলেটে পানিবন্দী নিম্নাঞ্চলের লাখো মানুষ, তলিয়েছে ফায়ার স্টেশন, দোকানপাট, বাসাবাড়ি। এই মুহূর্তে সিলেটের সোবাহানি ঘাটে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিন টানা বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং তার পার্শ্ববর্তী সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদীর পানি বেড়ে গেছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, পিয়ান এবং সারি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে আছে সিলেট নগরী সোবানীঘাট এলাকায়। এই অঞ্চলে যে বাড়িঘর আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই বাড়িঘরে কিন্তু সুরমা নদীর পানি প্রবেশ করে কিন্তু অনেকেই পানিবন্দী হয়ে পড়েছে। তারা কিন্তু দৈনন্দিন কাজকর্ম চালাতে অনেকটা দুর্ভোগে পড়েছেন এবং এখানে যারা আছে বাসিন্দারা তাদের সাথে আমরা কথা বলেছেন, তারা বলছে যে পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু তাদের দুর্ভোগ মাত্র বাড়ছে। আমরা কিছুক্ষণ আগে তালতলা এলাকায় যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিস আছে সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিসের যে মূল্যবান গাড়ি বা যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। তেমনিভাবে সোবানীঘাট এলাকার আরেকটি মার্কেটে আমরা গিয়েছিলাম, সেখানে আবাসিক এলাকার বাসিন্দারা কিন্তু পানিবন্দী হওয়ার কারণে তারা অন্যত্র চলে যাচ্ছে। তেমনিভাবে প্রত্যেকটি এলাকায় কিন্তু বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তপুর এবং কোম্পানিগঞ্জ 5টি উপজেলাতে কিন্তু অনেক লোক পানিবন্দী হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলাতে যারা বন্যা দুর্গত বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি উপজেলাতে 200 বস্তা শুকনা খাবারের পাশাপাশি নগদ 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তেমনিভাবে কিন্তু প্রত্যেকটি উপজেলাতে 15 মেট্রিক টন করে চাল বরাদ্দ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আসার কথা হচ্ছে বিভিন্ন অঞ্চলে পানি কমতে শুরু করেছে। যারা আশ্রয় কেন্দ্রে এসেছিল তারা অনেকেই তাদের নিজ নিজ বাড়ি ঘরে ফিরে গেছেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরেও যেহেতু বন্যা এখনও পুরোপুরি যায়নি, অনেক অঞ্চলে মানুষ পানিবন্দী হয়েছে, তাদেরকে খোঁজখবর রাখছেন এবং তাদের যে দৈনন্দিন কার্যক্রমে যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন সার্বিকভাবে এই
ক্রম কিন্তু বন্যা থাকা এবং পরবর্তী সময় পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেট নগরী থেকে বন্যা পরবর্তী বা বর্তমান যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি সর্বশেষ। সিলেট নগরীর সোভানীঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। এ যেন বাতির নিচে অন্ধকার। স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকে সবক দেয় তারা। এদিকে প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই সিটি কর্পোরেশন। রাশেদ লিমনের রিপোর্ট আর ছবি তুলেছেন খলিলুর রহমান। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি, দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন। স্বাস্থ্যের যত রথী মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন, অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে। আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি। অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা। শুধু কি এই কার্নিশ নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব? কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেসমেন্টের পার্কিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ড একটি, এবং সেই 20 নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত। এই ভবনের উপরের দশা তো দেখলাম, নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটাতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য। আর একটু উকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি? এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও। পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশ বিস্তার। যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা। আমরা সচেতন না তা বলা যাবে না, তবে আমাদের জাতি হিসেবে ধরেন আমরা এই যে বিল্ডিং এর যে কোপলাগুলো বললেন, এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এফেক্ট। এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা। গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে দুই সিটির 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। জরিপ মেনে দুই সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন, দেখবেন যে তাদের পরিবেশ এত নোংরা করে রাখছে, হাজার হাজার ভাঙাচোরা গাড়ি ফালা রাখছে। নতুন ভবনটাও সেম থিং। ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে, তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে, তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2810 জন আর মৃতের সংখ্যা 35। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। সকালে রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কিংবা আমাদের মন্ত্রণালয়ে ঘরেই যদি আমি এটা বীজ ধ্বংস করতে না পারি, তাহলে তো আমি আর কাউকে বলতে পারবো না। সুতরাং ডেফিনেটলি আমি এটা খোঁজ নিয়ে এটা কেন এই পানি জমা আছে সে বিষয়ে আমি কারা কারা কী ব্যাপারে জড়িত আমি সবই দেখব। ডেঙ্গি তো এক স্বাস্থ্য মন্ত্রণালয় একার পক্ষে সম্ভব না। স্বাস্থ্য মন্ত্রণালয় প্লাস আমাদের লোকাল গভর্নমেন্ট যারা তারা তো প্রস্তুতি বলতে আমি বলতে পারি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যা তা আছে। আমাদের চিকিৎসকরা ডেঙ্গি রোগ সম্বন্ধে এখন সবাই জানেন। এবার বাণিজ্য সংবাদ। কোনো রকম বিধি নিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ।
বিশেষ করে টোকিও এম ও ইউর সমীক্ষায় যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম মিলেছে এই সূচক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও এমওইউর সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর 257টি ইন্সপেকশন করেছে সংস্থাটি। এর মধ্যে 1%-রও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের। হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয়। মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি। তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ 4টি দেশ রয়েছে কালো তালিকায়, আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, ভারত সহ 16টি দেশ। এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও 35টি সদস্য রাষ্ট্র রয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত আইনকানুনগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি। বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে। বাংলাদেশে মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে, আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এবার খেলার খবর। এই বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই এই অলরাউন্ডারের, জানালেন দলের সাফল্যই তার কাছে বড়। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। রান খরা কাটাতে মরিয়া সাকিব আল হাসান। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন প্রায় 2 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেন সাকিব। চোখের সমস্যার জন্য হেড পজিশন ঠিক হয়নি এখনও, এরপরও নেটে খেলেছেন বিগ শট। সাহায্য নেন হেড কোচ হাথুরু এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অনুশীলন ভেন্যু ক্যান্টিয়ক পার্কে বাংলাদেশ দল পৌঁছানোর বেশ খানিক সময় পর একাই মাঠে আসেন সাকিব আল হাসান। হন্তদন্ত হয়ে এসেই ব্যাট প্যাড নিয়ে রেডি ব্যাটিংয়ের জন্য। গেল বিশ্বকাপ থেকে রান খরা সাকিবের ব্যাটে। চোখের সমস্যার জন্য ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক থাকে না সাকিবের। সে সমস্যা যে এখনো পুরোপুরি কাটেনি তাই স্পষ্ট তার ব্যাটিং অনুশীলনে। বল হিট করার ঠিক আগ মুহূর্তে বদলে যায় হেড পজিশন। সাকিবের দিকে আলাদা নজর ছিল হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। কয়েকটা করে বল ফেস করেই চলে গেছেন কোচদের কাছে, ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটাও শুধরে নিয়েছেন। ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আরও একটা অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। গেল বিশ্বকাপে ইনজুরির জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি সাকিব, যদিও তার নেতৃত্বে গেল এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কলম্বোতে সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব খেলেছিলেন 80 রানের ইনিংস, হয়েছিলেন ম্যাচ সেরাও। প্রস্তুতি ম্যাচ হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে আবারও হাসুক সাকিবের ব্যাট, এটাই তো সবার চাওয়া। ড্রপিং পিচে বাংলাদেশের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই, একই সঙ্গে একটা গুঞ্জনও কিন্তু রয়েছে এই বিশ্বকাপে হতে পারে সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে সাকিব যে ব্যাট হাতে দলকে একটু বাড়তি কিছু দিতে চান, সেই তাড়না যে তার মধ্যে কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট ছিল নিউ ইয়র্কের প্রথম দিনের অনুশীলনে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধ অর্থ উপার্জনে কেউ ধরা খায়, কেউ পার পায়, কেন জনমনে প্রশ্ন। বেনজির ইস্যুতে পিকে হালদার ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপের তাগিদ আইনজীবীদের। এবং এখনও বিপদসীমার ওপরে বইছে সুরমা, কুশিয়ারা, সিলেট সদর সহ পানিবন্দী নিম্নাঞ্চলের লাখো মানুষ। তলিয়েছে ফায়ার স্টেশনও। সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।